ওই নোবেলের মেইন ক্যারেক্টারগুলো নাম কি কি? ইসরাত বইয়ের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে থেকে বলে ওঠে। কোনো কথা বলে না। নুসরাত তর্জনী আঙ্গুল দিয়ে ইসরাতের পিঠে আবার ধাক্কা দিয়ে বলে, ওই নোবেলের মেইন ক্যারেক্টারগুলোর নাম কি? বল না মেইন ক্যারেক্টার। ফিমেল ক্যারেক্টার নেম টেস। নুসরাত টু শব্দ করতে যাবে, ইসরাত নিষেধ বাণী দিয়ে বলে, আর একটা শব্দ নয়, আমাকে পড়তে দে। মেন ক্যারেক্টারের এখনো কোনো হুদিসই খুঁজে পাইনি। নুসরাত চোখ উল্টে নেয়, পিছনে ফিরে মোবাইলে সাউন্ড অন করতে আবার সেই গান বেজে ওঠে। খা খা খা। ইসরাত চোখ রাঙিয়ে তাকাতে নুসরাত দুহাত উপরে তুলে স্যারেন্ডার করার ভঙ্গি করে, কিন্তু ফোন পিক করে না। বাঁচতে বাঁচতে সেটা কেটে যায়। ইসরাত দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই মেয়ে আর তার অদ্ভুত নিয়ম, কেউ কল দিলে প্রথমবারে পিক করবে না, এতে নাকি কল করা ব্যক্তির ভাব বেড়ে যাবে। কুল সাজার জন্য দ্বিতীয়বার কল পিক করবে। দ্বিতীয়বার কল আসার পর প্রথমবার রিং হতেই কল পিক করে কানে ধরে নুসরাত। ফোন কানে লাগিয়ে বলে, হুম। আরে বোন, তুই মারাচ্ছিস? ওইদিকে তোর আশিক মজনু বিয়ে করে নিচ্ছে। নুসরাত তর্জনী আঙ্গুলের সাহায্যে ভুরু চুলকায়। সাদিয়ার কথায় কোনো মনোযোগ না দিয়ে নিজের নেলসের দিকে মনোযোগী দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার বলে ওঠে, হুম। এই মাকি, তোর বিয়ে আজ, আর তুই আমার সাথে মারাচ্ছিস? আজ দেখছি শালা আমায় দাওয়াতই দেয়নি। দাওয়াত দিলে কি আমি যেতাম? সাদিয়া মুখে বিকৃতি ঘটিয়ে তাকিয়ে রইল ফোনের দিকে। নুসরাত আবার বলে, এখন যখন দাওয়াত দেয়নি তাহলে বিয়েতে তো যেতেই হবে। কি বলিস তুই? গিয়ে একটা সারপ্রাইজ দিব নাকি? সাদিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মুখের ওপর ফোন রেখে দিল। মোবাইল ঢিল মেরে বিছানায় রাখতে রাখতে ইসরাতের দিকে তাকায়। ইসরাতকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে বিদ্রুপপূর্ণ গলায় জিজ্ঞেস করে, তোর আবার কি হয়েছে? তুই কি বিয়েতে যাবি ওই ছেলেটার? আর তোদের ব্রেকআপ হয়েছে, আমাকে জানালি না কেন? তোর আবার কি হয়েছে? তো এটা কোনো এমন বিষয় নয় যে তোকে আমার জানাতে হবে। আর বেশি কথা বলেছিস, তাই আবিরের বিয়েতে তুইও আমার সাথে যাচ্ছিস। রেডি থাকিস। গ্র্যান্ড মোস্তফা হোটেলের আবাবিলের 7ম তলায় এলিভেটরের ঠিক সামনে দাঁড়িয়ে আছে ইরহাম আর ইসরাত। কিছুক্ষণ আগে ইরহামের বলা কথাই ইসরাত এখনও শক খেয়ে বের হতে পারছে না বেচারি। হতবিহ্বল চেহারা সামনের দিকে স্থির রেখে আবার জিজ্ঞেস করে, কি বললি? আবার বল। ইসরাতের প্রশ্নে ইরহাম উত্তেজিত হয়, পা দিয়ে মেঝেতে আঘাত করে বলে, আরে আপু বুঝো না কেন? আমাদের সৈয়দ চয়েসের ম্যানেজার ওই ব্যাটা। ইসরাত মাছের মতো হাঁ করে নেয়। আর কত ধাক্কা নিতে হবে এই ছোট্ট জীবনে? নিজেদের সামনে দুজন হেঁটে ভেন্যুতে প্রবেশ করলো। বিনা দাওয়াতে আশায় মুখ লুকিয়ে হাঁটতে গিয়ে দুজনের ধাক্কা লাগে আবিরের সাথে। সেদিকে না তাকিয়ে তারা সরি বলে পালাতে যায়, তার আগেই আবির বলে ওঠে, হোয়াট আর সারপ্রাইজ ছোট স্যার, আপনি আপনি এখানে? আবিরের গলার আওয়াজ শুনতে ইরহামের মুখে অন্ধকার নেমে আসে। ক্ষীণ হাসার চেষ্টা করে কথাটা না শোনার ভান করে আবির বলে, ছোট স্যার, বড় স্যার বললেন আপনারা আসছেন না। ইরহাম অতর্কিত হাঁ করে হাসে। ভিতরে ভিতরে বিরক্তিতে ফেটে পড়ে। নিজের সাথে লড়াই করে হাত টেনে এনে আবিরের পিঠে চাপড় মেরে উত্তর করে, সারপ্রাইজ কেমন লাগলো মিস্টার আবির? আবির সৌজন্যতা রক্ষার্থে হালকা হাসে। ইরহাম ইসরাতের দিকে আঙ্গুল তুলে তাক করে বলে, মেট মাই সিস্টার, মেজো বাবার বড় মেয়ে। আবির মাথা ঝুঁকিয়ে সালাম করে। ইসরাত সালামের উত্তর দিয়ে ঈষৎ হাসে। আবির সৌজন্যমূলক কথা বলে চলে যেতে ইরহাম হু হা করে হেসে ওঠে। ইসরাত ইরহামের আচরণে অবাক হয়, মৃদু গলায় জিজ্ঞেস করে, হয়েছে কি? ইরহাম হাসির তোড়ে ঢলে পড়ে ইসরাতের গায়ে। ইসরাত ইরহামের গায়ে হালকা হাতে থাপ্পড় মেরে চোখ রাঙিয়ে কিরমির করা স্বরে বলে, এরকম আচরণের মানে কি ইরহাম? দাঁড়াও আপু, বলছি। বি সিরিয়াস আপু। ধরো নুসরাতের সাথে এই ব্যাটার সব ঠিক থাকতো, আর এই ব্যাটার সাথে নুসরাতের বিয়ে হতো, তাহলে তুমি আজ ওর বড় আপু হতে, ম্যাম হতে না।
ইসরাত ইরহামের এত হাসির অর্থ খুঁজে পায় না, চোখ উল্টে বলে, হা হা করতেই আছিস, একদম মুখ বন্ধ। কি এমন হাসির কথা বললি যে হে হে করেই মরে যাচ্ছিস? আমার তো কোনো হাসি পাচ্ছে না। ইসরাতের কথায় ইরহামের মুখ কালো বর্ণ ধারণ করল। মুখ ফুলিয়ে আর চোখে ইসরাতের দিকে তাকায়। ইসরাত পাত্তা না দিয়ে চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে। অ্যাটেনশন গাইস। মাইক হাতে নুসরাতকে স্টেজে দাঁড়িয়ে থাকতে দেখে আবিরের শ্বাস আটকে যায়। 0.01 হার্স গতিতে অন্তরাত্মা কেঁপে ওঠে। এখানে আসলো কিভাবে, এই প্রশ্ন তার ভিতর নাড়া দিয়ে ওঠে। ভয় আর দ্বিধা মিশ্রিত চাহনি নিক্ষেপ করে সামনে। পরম মুহূর্তে আবিরের মনে হয় এই কদিন নুসরাতকে নিয়ে সে এত ভেবেছে যে এখনো নিজের চোখের সামনে নুসরাতের প্রতিবিম্ব ভাসছে। নিজের চোখের ভুল মনে করে চোখ টাইটলি বন্ধ করে নেয় আবির। কিয়ৎকাল পর আবার চোখ খুলে, না, এটা তার মনের ভুল নয়, আর না এটা তার চোখের ভুল। নুসরাত টিকি হাতে মাইক নিয়ে দাঁড়িয়ে আছে তার জায়গায়, আর একের পর এক কথা বলে চলেছে। নুসরাত ঠোঁট বাঁকিয়ে হাসি, যা আবিরের কাছে দুর্বোধ্য ঠেকে। নুসরাত আবার রহস্য মিশ্রিত একটা হাসি দিয়ে বলে, এমনি মাইকটা হাতে নিয়ে চেক করছিলাম। আসলে কি জানেন আপনারা, আমার লুকানো জিনিসের প্রতি কৌতূহল অনেক বেশি। তো যা বলছিলাম, আমার এরকম বয়ফ্রেন্ড বিয়ে করে নিচ্ছে আর সে আমাকে দাওয়াতই দিল না। দাওয়াত দিল না তো কি হয়েছে? দাওয়াতবিহীন আমি নিজেই চলে এসেছি। সাথে আমার বোন আর ভাইকেও নিয়ে এসেছি, বিন বুলাই মেহমান হিসেবে। নুসরাতের কথা শেষ হতে একটা গুঞ্জন শুরু হলো পুরো হলে। সবাই একে অন্যের সাথে কানাঘুষা করতে শুরু করলো। এখনকার যুগে ছেলেমেয়েরা এইরকমই নির্লজ্জ আর বেহায়া হয়। কিরকম গলা ফাটিয়ে এসে বলছে তার বয়ফ্রেন্ডের বিয়েতে এসেছে। আরে কাম ডাউন, কাম ডাউন। আমি বয়ফ্রেন্ড বলে বোঝাতে চাইছি ছেলে বন্ধু। তো যা বলছিলাম, একে তো বিয়ের দাওয়াত দেয়নি আমাকে আবির, বিন বুলাই মেহমান হয়ে এসেছি। তার উপর এখানে আসার পর থেকে অপমান আর অপমান হচ্ছি গত ৮ ঘন্টা যাবৎ। আপনাদের ক্যামেরাম্যানকে ফটো তুলে দেওয়ার কথা বলছি, সে আমার একটা ফটোও তুলে দিচ্ছে না। প্লিজ আপনাদের ক্যামেরাম্যানকে বলুন আমার একটা পিক তুলে দেওয়ার জন্য। এটা বলার জন্যই আমি এই মাইকটা হাতে নিয়েছি। আসলে আমার মাইকের কোনো প্রয়োজনই ছিল না। আমার গলার আওয়াজ মাইকের তুলনায় আরো বেশি স্পষ্ট আর উচালো, তবুও মান সম্মান রক্ষার্থে এটা হাতে নিয়েছি, এই আর কি। ইসা তার ইরহাম চোরের মতো চেহারা বানিয়ে বসে রয়েছে। পালে দুজন মাটি খুঁড়ে ভিতরে ঢুকে যেত। এ কার সাথে এসেছে তারা বিয়েতে? ব্রাইড গুম কথা বলছিল চুপি চুপি। তাদের দুজনের কথার মধ্যে নুসরাত ব্রাইড আর গুমকে ঠেলে দূরে সরিয়ে মাঝখানে বসে পড়ল। তুলুন তুলুন, ফটো তুলুন। ক্যামেরাম্যান ফটো তোলার আগে চিজ বলতে নুসরাত মিডল ফিঙ্গার বের করে দাঁত কেলেই হাসল। তারপর মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে আবিরকে ধাক্কা মেরে তার বইয়ের উপর এক প্রকার ফেলে দিয়ে নির্বিকার চিত্রে বলে উঠল, তাড়াতাড়ি তুলুন ফটো ভাইয়া। আবিরের বউ তাকে দুবাহু ধরে তুলতেই নুসরাত সেদিকে তাকে বমি করার মতো করল। আর ক্যামেরাম্যান সেই সময় ফটো তুলে ফেলল। ভাইয়া আর একটা পিক তুলে দিন। এই যে আমার হাতে যে ব্রেসলেট আছে সেটা যেন ফটোতে স্পষ্ট আসে। ফটোতে স্পষ্ট আসা লাগবে কেন? ব্যাসলেট? আসলে এটা আমাকে সৈয়দ চয়েস করে দিয়েছে প্রমোশন করার জন্য, তাই দেখার সময় তাই ছবি স্পষ্ট আসা চাই। তোমাদের বিয়ে অ্যালবাম দেখার সময় মানুষ যখন আমার ছবি দেখবে তখন তো ব্রেসলেটটাও দেখবে, আর এটা দেখে তারা পছন্দ করলে সেটা সেটা বাই করার জন্য সৈয়দ চয়েস। আবিরের মনে সংশয় জন্ম নেয়। সৈয়দ চয়েস ওকে কেন প্রমোশনের জন্য ব্যাসলেট দিবে, তাই কিছুটা অবাক গলায় জানতে চেয়ে প্রশ্ন করে, শহীদ চয়েস তোমাকে এটা দিতে যাবে কেন? প্রমোশনের জন্য কেন দিয়েছে তোমাকে? ওরা এটা দেখি, ব্রেসলেটটা দেখি। আবির দেখার জন্য নুসরাতের দিকে এগিয়ে আসতে নুসরাত হাত সরিয়ে ফেলে। ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে বলে, আরে ভাই মুখ দেখছেন কেন, তাড়াতাড়ি ছবি তুলুন। নুসরাতের ঝাঁজ মেশানো কথার আঘাত হন্য হয়ে ব্রেসলেট দেখার জন্য এগিয়ে যাওয়া আবির আর ব্রেসলেট দেখার সাহস করে না। চোখ তুলে নুসরাতের মুখের দিকে তাকাতেই চোখ তার সেখানেই আটকে যায়।
চোখ মুখে আটকে গেছে বলে ভুল হবে, নাকের স্টোনে নোজ রিং এর দিকে চোখ আটকেছে তার। সাদা রঙের পাথরটা জল জল করছে নাকের মধ্যিখানে। কপালে ঘাম জমে আছে কিছুটা। গালে ব্লাশ দেওয়ার জন্য গাল দুটো টকটকে গোলাপি হয়ে আছে। ঠোঁটে নুট কালার লিপস্টিক আর কাপড় আজ সচরাচরের মতো নেই, কিছুটা পরিবর্তন এসেছে। কালো রঙের ফর্মাল শার্ট আর সাদা অফ হোয়াইট কালারের ফর্মাল প্যান্ট পরেছে। গলায় পেন্ডেন্ট ঝুলছে, হাতে কাপড়ের সাথে মিলিয়ে ছোট্ট হ্যান্ডব্যাগ, পায়ে লুইস বাটনের রেড কালারের হিল। এই সাজে নুসরাতকে যথেষ্ট গোছালো দেখাচ্ছে, কিন্তু ও এত দামি জুতা কোথায় পেল? আবির মনে মনে ভাবতে লাগলো। কিছুক্ষণ পর নিজে নিজেকে উত্তর দিল, হয়তো কোনো ফুটপথের দোকান থেকে নিয়েছে, বা হয়তো তার সাথে দেখা করতে যখন আসতো তখন কি পরিধান করে আসতো। ওভারসাইজ টি শার্ট আর ব্যাগি প্যান্ট, চুলগুলোতে করে রাখতো পাখির বাসার মতো। আর আজ চুল আসছে ঠিকঠাক, সে যে তার বিয়েতে এসেছে তাকে চমকে দিতে। আগে এরকম করে থাকলে কি সে কখনো এ মেয়েকে ছেড়ে দিত? অবশ্যই না। আবি দীর্ঘশ্বাস ফেলে, তখনই অনুভব হয় কেউ তার হাত থাবা মেরে চেপে ধরেছে। মেলি হাতের লম্বা নখের দংশনে ধীরে ধীরে নিজের অতর্কিত চিন্তা থেকে বের হয়ে চেতনায় ফিরে আসে সে। হতবিহ্বল মুখ নিয়ে নুসরাতের দিকে তাকাতেই নুসরাত ঠোঁটে ঝুলানো মেখি হাসি দীর্ঘ করে বলে, তুমি তো জানো আবির, আমি কারোর ঋণ রাখতে পছন্দ করি না। তোমার একটা ঋণ আমার কাছে থেকে গিয়েছিল, তাই আজ তা শোধ করে দিতে আসলাম। নুসরাতের সুচালু গলার আওয়াজে আবি চোখ নিচে নামিয়ে নেয়। ঢোক গিলে সূক্ষ্ম গলা ভেজাতে চায়, হয় না। হাতের মধ্যেই গোলাকার কিছুর অস্তিত্ব পেতেই হাতের মুঠ খুলে দেখতে পায় নুসরাতকে তার পক্ষ থেকে দেওয়া আংটি। আংটিটার দিকে তাকিয়ে আবার দীর্ঘশ্বাস ফেলে সে। নুসরাত শব্দহীন হাসলো। আবিরের বইয়ের হাতে ছোট্ট একটা বক্স তুলে দিতে দিতে বলল, দোয়া করি ভালো থাকো, আশা করব তোমার জীবন সুন্দর ও সুখী হবে। জানি ভালো থাকবে না, তবুও দোয়া করে দিলাম। যেই মাথা মোটার ভাগ্যে পড়েছে, আমি আর বলতে চাই না। নুসরাত কথা শেষ করে উঠে দাঁড়ায়, সামনের দিকে যেতে নিবে। আবির পেছন থেকে জিজ্ঞেস করে, চলে যাচ্ছ? এত তাড়া দিচ্ছ কেন আবির? এসেছি যখন খেয়ে না হয়ে যাই। আমি আবার বস্তি থেকে আসার সময় ভাবলাম তোমার না আবার আমার দেওয়া গিফট পছন্দ হয় না। আর কোনো কথা বলে না নুসরাত। আবিরকেও বলার সুযোগ না দিয়ে লুইস বাটনের রেড কালার হিল দিয়ে গটগট শব্দ তুলে চলে যায় চোখের নিমিষে কোথাও। যেমনি হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করে উধাও হয়ে গেল। সন্ধ্যা থেকেই সৈয়দ বাড়ির ভিতর থেকে একের পর এক নাকি কান্নার শব্দ আসছে। শহীদ সাহেব বিজনেসের কাজে দিল্লি গিয়েছেন, তাই তার দেখা সৈয়দ বাড়িতে নেই। শহীদ বাড়ির ফটকে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়বেন সেটা তিনি ভাবতেই পারেননি। বাড়িতে সোহেদ না থাকার কারণে কোনো দিক দিশা খুঁজেও পাচ্ছেন না। নাসির সাহেব নাসির মঞ্জিলের ভিতর থেকে মহিলাদের চিৎকার চেঁচামেচির শব্দ শুনে বাড়ির বাহিরে বের হয়ে আসতে দেখা হলো শহীদের সাথে। ভাইয়ের চিন্তিত মুখ দেখে নাসির সাহেব জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? মুখ এমন হয়ে আছে কেন? আর বাড়ির ভেতর থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছেই বা কেন? আম্মার অবস্থা খারাপ হয়ে গিয়েছে ভাই। আমি অ্যাম্বুলেন্স কল দিয়েছি, আসছে বলছে, কিন্তু এখনো আসেনি। নাসির সাহেব মাথায় হাত দিলেন। ভাইয়ের দিকে রাগী দৃষ্টি ছুঁড়ে বাড়ির ভিতরে পা দিতে যাবেন, কানে বেজে উঠল গম্ভীর গলার সেই বাজখাই আওয়াজ, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। আর এক পা এগোলো না সামনে, সেখানেই নাসির সাহেবের পা স্থির হলো। দ্বিতীয় পা ভিতরে বাড়ানোর সাহস আর হলো না। ইসরাত আর নুসরাত বের হয়েছিল বাড়ির বাহিরে কান্নার শব্দ শুনে। দুজন বাড়ির বাহিরে আসতেই দেখলো নাসির সাহেব এক প্রকার হন্তদন্ত হয়ে সৈয়দ বাড়ির ভিতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, কিন্তু ভিতরে আর পা রাখলেন না। বাড়ানো পা পিছনে নিয়ে আসলেন কিয়ৎকাল। গেটের সামনে স্তব্ধ দাঁড়িয়ে থেকে দূরে দাঁড়িয়ে বাবার কর্মকাণ্ড খুব সূক্ষ্ম চোখে দুবন লক্ষ্য করল। ইসরাত নিষ্পলক চেয়ে রইল কিছুক্ষণ। বুঝতে চাইল নাসির সাহেব কেন এভাবে থেমে গেলেন, কেন বাড়ানো পা পিছিয়ে নিলেন, আর কেনই বা মুখটা অস্বাভাবিক থমথমে ধারণ করেছে। নিজের মাথায় চাপ দিল। মস্তিষ্ক থেকে এই কেন বিশিষ্ট এত প্রশ্নের একটা উত্তরও আসলো। সেটা আসতেই চোখ কুঁচকে ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল।
মুখের ভিতর নখ ঢুকিয়ে হাঁসফাঁস করতে লাগলো। অতর্কিত চিন্তাগুলো জোড়া লাগানোর চেষ্টা করতেই অ্যাম্বুলেন্সের উচ্চ শব্দ ভেসে আসলো নিজের থেকে দুহাত দূর থেকে। ইসরাত নিজের অতর্কিত চিন্তা থেকে বের হয়ে সামনে তাকায়। তখনই নাসির সাহেব ধমকে ওঠেন, গর্জে ওঠা কণ্ঠে বলেন, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমার মাকে ডেকে নিয়ে আসো, যাও। নুসরাতের দিকে চোখ ছোট ছোট করে তাকাতেই সেও চোখ ছোট ছোট করে তাকায় নাসির সাহেবের দিকে। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? নাসির সাহেব দাঁতে দাঁত চেপে কর্মর কণ্ঠে বিড়বিড় করে বলেন, একে কিছু বলাই বৃথা। মেহরুন নেসাকে সৈয়দ বাড়ির ভিতর থেকে ইরহাম আর শোয়েব বাহিরে নিয়ে আসলেন। পেছন পেছন কান্না করতে করতে বেরিয়ে আসলেন বাড়ির মহিলারা। নুসরাত আর ইসরাত দুজন দুজনের দিকে তাকিয়ে বিতৃষ্ণা নিয়ে শ্বাস ফেল। নাক ফুলিয়ে দুবোন চোখ দুটো উল্টে নিল। নুসরাত বোনকে চোখ দিয়ে ইশারা করল মা চাচিদের সাথে যাওয়ার জন্য। তখনই কান্না করতে করতে আসলেন আহানের নানি সুফি খাতুন। হামা করে মরা কান্না জুড়ে দিলেন রাস্তায় দাঁড়িয়ে। নাসির সাহেব সবাইকে ইশারা দিতেই সবাই গাড়িতে উঠে গেলেন। সুফি খাতুন অ্যাম্বুলেন্সে কান্না করতে করতে উঠতে যাবেন। নুসরাত ওনার হাত চেপে ধরল। মিসকে হাসি দিয়ে জিজ্ঞেস করলো, দাদি কোথায় যাচ্ছ? সুফি খাতুন শব্দ করে শ্বাস ফেললেন। নুসরাতের কথার উত্তর না দিয়ে চলে যেতে চাইলে সে জাপটে ধরে ওনাকে ভুরু তুলে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ দাদি? বললে না যে? সুফি খাতুন নাক কুচকে নিজের বিরক্তি সামলান। এ মেয়েকে দেখলে তার রাগ রাগ লাগে। বেয়াদব একটা, এ নাকি স্পষ্ট কথা বলে। স্পষ্ট কথা বলার নামে যে বেয়াদবি করে তা কে বলবে? বেটা ছেলেদের মতো ঘুরে বেড়ায়, আবার বলে স্পষ্টবাদী। সুফি খাতুন নিজের বিরক্তি চেপে কিছু বলতে যাবেন, অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে ভূ শব্দ করে পাশ কাটিয়ে চলে যায় তার। সুফি খাতুন কিছুক্ষণ অ্যাম্বুলেন্সে যাওয়ার দিকে তাকিয়ে থেকে ঠোঁট কুঁচকে বললেন, কোথাও যাচ্ছি না। আগে বলে দিলেই হতো দাদি, সামান্য একটা কথা বলার জন্য এত অপেক্ষা করালে। নুসরাত বোকা হেসে সুফি খাতুনে পাশ কাটিয়ে চলে যায়। রাস্তায় পায়চারি করতে করতে হঠাৎ তার মনে হলো কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। সে শিওর কে এদিকে এরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। মাথা নিচু করে মিচকে হাসি দিয়ে নিজাম শিকদারে কিছু বুঝে ওঠার আগে ঠোঁট চেপে বিচ্ছিরি হাসি দিয়ে চোখ বড় বড় করে নিজাম শিকদারের দিকে নিক্ষেপ করে বলে ওঠে, কেমন আছো বুড়ো হ্যান্ডসাম? নিজাম শিকদারের মুখ পাঞ্চে হয়ে গেল। তাকে কেউ বুড়ো বলুক সেটা তিনি পছন্দ করেন না। তিনি এখনও ইয়াংম্যান। বাজারে পাত্রী খোঁজার জন্য বের হলে পাত্রীর লাইন লেগে যাবে, আর এই মেয়ে তাকে বুড়ো বলে সবসময় অপমান করে। নুসরাতকে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে নিজাম শিকদার কথার উত্তর দিলেন অনীহার সহিত, হ্যাঁ, ভালো ভালো। তুমি যাওনি? তোমার দাদির অবস্থা দেখছো? নুসরাত উপরের দিকে নাক তুলে ফেলে, হালকা হাতে নিচের এবড়ো ভুর চুলকে নিয়ে চোখ উল্টে উত্তর করে, দাদার সাথে যদি যেতাম তাহলে তোমার সাথে কি করে কথা বলতাম? মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে তোমার। ডাক্তার দেখাও গিয়ে। বুড়ো হয়ে যাচ্ছ, এর প্রমাণ কি বারবার তোমায় দিতে হয় বুড়ো? নিজাম শিকদার মুখ কালো করে ফেললেন। সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হলো ইরহাম। হাতের আঙ্গুলে চাবি ঘোরাতে ঘোরাতে একবার নিজাম শিকদারের দিকে আর একবার নুসরাতের দিকে তাকালো। নিজাম শিকদার ইরহামকে দেখে যতটুকু মুখে বিকৃতি ঘটানো যায় ঘটিয়ে ফেলেন। এমন লুক দিলেন যেন জঘন্য একটা মানুষের মুখ দেখে ফেলেছেন। দোতল থেকে থু করে থুতু ফেলে দিলেন মাটিতে। বিড়বিড় করে ইরহামকে দুটো গালি দিয়ে চলে গেলেন বারান্দা থেকে। নুসরাত আর ইরহামের কানে মৃদু শব্দ, সামান্য কথা আসলো, মেয়ে বা ছেলে, সৈয়দ বাড়ির নাম ডুবিয়ে ছাড়বে। বদমাস হতচ্ছাড়া ছেলে মেয়ে। নুসরাতের মুখের আদলের রং নিমিষেই পরিবর্তন হয়ে গেল। শান্ত থাকা মেজাজটা চট করে চড়ে গেল। হাতের কাছে থাকা মোবাইলটা ছুঁড়ে ফেলতে গিয়ে ফেলল না। মাথায় আসলো 1,50,000 টাকা তার মোবাইল। মোবাইলের কভার দুমড়ে মুছে ফেলতে চাইল, মনে হলো 1300 টাকার কভার। নিজের হাতে চশমা ঢিল মারতে গিয়ে থেমে গেল। এটা ছাড়া তার চলবে না, কারণ এটা তার মতো একটু আধটু কানা ব্যক্তির জন্য প্রয়োজনীয় জিনিস। তাহলে কি ঢিল মেরে নিজের রাগ সামলাবে? চোখ পাশ ফিরতেই চোখে ভাসলো ইরহাম।
একযোগে ইরহামের দিকে শিকারী নজরে চেয়ে ঠোঁট ফুলিয়ে হেসে উঠল নুসরাত। ইরহাম নুসরাতের হাসির কারণ ধরতে পারল না। ইরহামের কিছু বুঝে ওঠার আগেই নুসরাত দাঁত খিচে পুরশালী গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। দূরে দাঁড়ানো সুফি খাতুন হাই হাই করে উঠলেন। নুসরাতকে ভৎসনা করে বললেন, কি মেয়ে রে বাবা, বড় ভাইকে থাপ্পড় মারে? নুসরাত সুফি খাতুনের জোর গলার ভৎসনা গায়ে মাখল না। দুহাত আরাম করে ঝেড়ে ফেলে ইরহামকে ফিস ফিস করে বলে ওঠেন, এখন কিছুটা রাগ কমেছে, রাগ করিসনি তো? ইরহামের গালে হাত দিয়ে নিশ্চল চোখে চেয়ে রইল সামনের দিকে। নুসরাতের জিজ্ঞাসু দৃষ্টি তাকানো দেখে দুপাশে মাথা নাড়িয়ে বলে উঠল, না, কিছু মনে করিনি। ইরহামের হাত থেকে গাড়ির চাবি নিয়ে হেলে দুলে গাড়িতে গিয়ে বসল নুসরাত। আহানকে ডাক দিতে সে এসে ব্যাক সিটে বসল। ইরহাম নিজের গালের মধ্যে এক হাত চেপে মুখ হাঁ করে গাড়িতে গিয়ে বসল। এখনো বেচারা শখ খেয়ে বের হতে পারেনি। নিজের সূক্ষ্ম গলবিল ঢোক গিলে ভিজিয়ে নিয়ে নিভে যাওয়া কণ্ঠে বলে, তোর হাতটা দেখি, এত শক্ত কেন তোর এই হাত? হাত নয়, যেন লোহা। দেখ, আমার গালে এখনো চিনচিনে ব্যথা হচ্ছে। তুই আমাকে চড় থাপ্পড় মারার আগে একবার বলে দেস না কেন? তাহলে তো আমি রেডি হয়ে বসে থাকবো তোর হাতের মার খাওয়ার জন্য। এরকম অতর্কিত হামলা করবি না। আমার মতো নিরীহ প্রাণী, নিষ্পাপ বাচ্চা একটা ছেলে, ভবিষ্যৎ প্রজন্মের আলো, এরকম আক্রমণে হঠাৎ হার্ট অ্যাটাক করে মরে গেলে কি হবে? কিছুই হবে না। দেশের জনসংখ্যা থেকে একজন কমে যাবে, আর আমাদের ঘর থেকেও। ইরহাম তীক্ষ্ণ চোখে আহানের দিকে তাকাতেই আহান মুখ জিপার টানার মতো করে। নুসরাতের দিকে তাকাতেই নুসরাত মাথা দোলাই উপর নিচ। ইরহামকে ভরসা দিয়ে বলে ওঠে, আচ্ছা, এরকম আর হবে না। আহান হি হি করে হাসে গাড়ি পিছনে বসা অবস্থায়। ইরহাম কপালে হালকা ভাঁজ শিথিল করে পিছনে ফিরে জিজ্ঞেস করে, কি হয়েছে? দাঁত কেলানো হচ্ছে কেন? আহান নিজের হাসি দমন করতে চেয়ে মুখ হাতের কবজিতে চেপে ধরে কোনো রকম হাসি থামিয়ে বলে ওঠে, আপু বলেছে না আর মারবে না, তুমি শিওর থাকো। রাগ উঠলে এরকম আরো 2-4টা তোমার উপর পড়বে। আপুকে আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। নুসরাত আহানকে জিব্বা বের করে ভেঙ্গায়, চোখ ছোট ছোট করে বলে ওঠে, চুপ কর বেটা, কানের নিচে এমন একটা থাপ্পড় লাগাবো দাঁত নড়ে যাবে। দুধের দাঁত এখনো পড়েনি। আর আসছে আপু, ভাগ এখান থেকে, ভাগ শালা। আহান নুসরাতের কথা শুনে হি হি করে হেসে ওঠে। ইরহামও গালে হাত রেখে হাসতে যাবে, মটমট করে শব্দ করে ওঠে দাঁতের মারে। দাঁত চেপে কাঁদো কাঁদো মুখ বানি হু হু করে হাসেও সেও। হ্যালো হেলাল, তোমার মায়ের অবস্থা তো খারাপ, হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি। শেষবারের মতো তোমাকে দেখার আর্জি জানাচ্ছেন উনি। হেলাল সাহেব ফোনের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। ফোন লাউড স্পিকারে থাকার জন্য স্পষ্ট সব কথা কানে গেল লিপি বেগমের। লিপি বেগম আর্তনাদ করে ওঠেন। মাথায় হাত দিয়ে সামনে এগিয়ে এসে ফিকে হয়ে যাওয়া অসার কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমার কি হয়েছে? যা শুনেছো বড় বৌমা তাই। আরুষ নিজের রুম থেকে বের হয়ে মা বাবাকে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে হাতে পানির জগ নিয়ে এগিয়ে আসে। বাবার দিকে চেয়ে এক ভুরু কুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে? এরকম আপনারা দুজন বসে আছেন কেন? আমার শরীর খারাপ করেছে, হসপিটালে নাকি ভর্তি। বাপ আমার কিছু একটা কর, দেশে যাব আমি। আবার শেষ সময়ে আমি ছিলাম না, এবারও কি থাকতে পারবো না? না না, আম্মা কখনো আমাকে মাফ করবেন না। তুই বাপ আমার টিকিট বুক কর, কেউ গেলে যাক, না গেলে নাই, দেশে আমি একাই যাব। আরুষ কপালে ভাঁজ ফেলে তাকায় হেলাল সাহেবের দিকে। হেলাল সাহেব নিজের এলোমেলো নিশ্চিহ্ন হয়ে যাওয়া চাহনি উপরে তুলে কিয়ৎকাল চুপ থাকেন। ঘন ঘন শ্বাস ফেলে নিজের করা প্রতিজ্ঞার বিরুদ্ধে গিয়ে ধীর স্বরে আওড়ান, 4টা টিকিট কাটো আরুষ, যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেশে যাচ্ছি। কিন্তু 4টা টিকিট কেন? হুম, তুমি আর জাইনও যাচ্ছ। রৌদ্রোজ্জ্বল একটি নতুন দিনের সূচনা, সুন্দর দিনের সূচনা বাহিরে হলেও সিলেট সিটি হসপিটালের ভিতরে থাকা মানুষের জন্য আজকের দিনটা সুন্দর নয়।
সিটি হসপিটাল সিলেটের সুনামধন্য একটি হসপিটাল। সেই হসপিটালের পোর্চে দাঁড়িয়ে চার মাথা একসাথে কিছু একটা আলোচনা করছে। এই চার মাথা একসাথে হওয়া মানেই গন্ডগোল একটা পাকাবে, তা হোক ছোটখাটো বা বড়সড়। দূর থেকে দেখলে যে কেউ ভাববে এখানে কোনো আলোচনা হচ্ছে, কিন্তু সামান্য এগিয়ে আসলে বোঝা যাবে আদৌ এখানে কোনো আলোচনা নয়। ছোট মাথা ওয়ালারা বড় মাথাকে সান্ত্বনা দিচ্ছে। ইরহামের এক হাত ইসরাতের কাঁধে, ইসরাত কান্নার দমকে বারবার দুলছে নিজ জায়গা থেকে। যে কোনো সময় পড়ে যাবে, এই জন্য ইরহাম বড় ভাইয়ের মতো নিজের হাত দিয়ে সামলানোর চেষ্টা করছে বড় বোনকে। বারবার সান্ত্বনায় দিচ্ছে দাদির কিচ্ছুটি হবে না বলে। ইসরাত নিজের কাজে তবুও বহাল, সে বিশ্বাস করতে পারছে না দাদি সত্যি হার্ট অ্যাটাক করেছে। গত 2 দিন যাবৎ মেহরুন্নেসা হসপিটালে আইসিইউতে ভর্তি। তারা সকলেই প্রথমে মনে করেছিল মেহরুন্নেসা প্ল্যান কার্যকর করেছেন, তাই অত গুরুত্ব দেয়নি কেউ। যখন এসে ডাক্তার দেখানো হলো তখন জানা গেল মেহরুন্নেসা হার্ট অ্যাটাক করেছেন। একে তো সত্যকে মিথ্যা ভেবেছে তার অপরাধ বোধ, দুইয়ে দাদির শরীর গত 2 দিন যাবৎ যেমন ছিল তেমনই রয়েছে। বিন্দুমাত্র ভালো হয়নি, সেই দুঃখে চোখে ফেটে কান্না আসছে। নুসরাত অনেকক্ষণ কান্না দেখল ইসরাতের নিস্পৃহ ভঙ্গিতে দাঁড়িয়ে। সান্ত্বনা সূচক বুলি আওড়ালো না, উল্টো মুখ শক্ত করে দুহাত বুকে আড়াআড়িভাবে বেঁধে দাঁড়িয়ে রইল। কেউৎকাল কাটার পর নুসরাত দাঁতে কপাটি চেপে বলে উঠল, তুই কি আমাকে বাড়িতে যেতে দিবি আপা? নুসরাত যখন অত্যাধিক পরিমাণ কোনো কিছু নিয়ে স্ট্রেস হয়, বিরক্ত হয় বা রাগ করে, তখনই ইসরাতকে আপা ডাকে। নুসরাতের আপা ডাকতে দেরি, ইসরাতের গলার স্বর আরেকটু বেশি বাড়াতে দেরি হলো না। হু হু শব্দ তুলে কান্না তুলল। নুসরাত ব্যগ্র চাহনি কিছুক্ষণ ইসরাতের দিকে দিয়ে দাঁতে দাঁত পিষে আওড়ালো। ইশরত, তোকে পেটাতে ইচ্ছে হচ্ছে আমার। দেখ বোন, আমার হাতে কেমন নিষ্পিস করছে। এমন এক চড় লাগাবো, এখন তুই এই দেশে থাকবি কিনা সন্দেহ আছে। কথাটা শেষ করতে পারল না। প্রথমবারের মতো ইরহামের একটা জোরালো থাপ্পড় এসে লাগলো নুসরাতের গালে। ইরহাম তর্জনী আঙ্গুল তুলে শাসালো। তোর কোনো ফিলিংস না থাকতেই পারে, কোনো কষ্ট না থাকতে পারে, তুই রোবট হতে পারিস, আমরা নয়। আমরা মানুষ, তোর মতো ভিন গ্রহের প্রাণী না যে আমাদের ফিলিংস থাকবে না। তুই নিজের মুখ বন্ধ কর আর চুপচাপ বাড়িতে যা, আমি আপুকে সামলে নেব। নুসরাত ফুস করে শ্বাস ফেলে নিজের রাগ নিজের ভেতর সমাধি দেওয়ার বিন্দুমাত্র প্রচেষ্টা। রাগ যখন কমল না, মুখে হাঁ করে বাতাস পুড়ে আবার ফুস করে ছেড়ে দিল। ইরহাম আর আহান নুসরাতের কাছ থেকে ব্যতিক্রমী কোনো মনোভাব না পেয়ে এলোমেলো ইসরাতকে সামলে নিয়ে চলে গেল অন্যদিকে। সবাই সরে যেতেই ভয় ডরহীন নুসরাত নিজের হাত নিয়ে গালে রাখল। খুবই হালকা হাতে থাপ্পড় মারার অংশে উপর নিচ স্পর্শ করল। চিনচিনে ব্যথায় গাল অবশ হয়ে গিয়েছে। চোখ নিচের দিকে রেখে মেন গেটের দিকে হাঁটতে হাঁটতে বারবার গালে হাত বুলালো। হসপিটালের গেটের মধ্যে বিদঘুটে কোলাহল। একদল পুরুষ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কি করছি? নুসরাত নিজেকে কৌতূহলী হয়ে প্রশ্ন করে, আবার উত্তর করে নিজেদের সাংসারিক আলাপ করছে। মেয়েরা যখন সাংসারিক আলাপ করতে পারে, পুরুষেরাও করতে পারে। অস্ত্র যাওয়া সূর্যের মতো বিষণ্ণ তেজহীন আলোর মতো ধীরে ধীরে হেঁটে গেল গেটের দিকে। মেয়েরা যেমন হাঁটে তেমনভাবে হেঁটে গেল। হঠাৎ সূর্য মেঘের আড়ালে ঢেকে গিয়ে আকাশে আধার নামলো। নির্ভীতে হাঁটা নুসরাতের মুখে আরও বেশি আধার নামলো। গেটের সামনে পৌঁছাতেই একদল তাড়াহুড়ো করে গেটের ভেতর ঢুকতে থাকা পুরুষদের সাথে ধাক্কা লাগলো নুসরাতের। তেজহীন নুসরাত আজার ঝগড়া করলো না। ইরহামের হাতের এক থাপ্পড় খেয়ে চিবুক যে গলায় গিয়ে ঠেকেছে, সেখান থেকে চিবুক উপরে তোলার কোনো ইচ্ছে প্রকাশ করলো না। তাই চোখ নিচের দিকে রেখে ভদ্রগলে সরি বলতে যাবে, মনে হলো গলার কাছে কিছু আটকে আছে। তার কথা বলার আগেই ওপাশের পুরুষগণ তাড়াহুড়ো করে ভেতরে চলে গেল। নুসরাত সরি বলতে হবে না ভেবে শব্দ করে শ্বাস ফেলল। ঝিমিয়ে যাওয়া শরীর টেনে নিয়ে মেন রোডের দিকে পা বাড়াবে, পিছন থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, মেজো ভাইয়ের মেয়ে। নুসরাতের পা আপনা আপনি থেমে গেল। অতঃপর মনের ভুল ভেবে দ্বিতীয়বারের মতো পা বাড়াতে যাবে, পিছন থেকে শব্দ আসলো,
আমি তোমাকেই বলছি নুসরাত। নুসরাতের কপালে ভাঁজ পড়ল 2 থেকে 3টা। সামনের দিকে তাকিয়ে নিজে জিজ্ঞেস করে, আমার সাথে আবার কি দরকার হতে পারে এই ভদ্র মহিলার? তারপর নিজেই বলে, পেছনে ফিরলে এমনি বুঝবি। নিজের মনে নিজের সাথে বোঝাপড়া শেষে এক মুহূর্ত বিলম্ব না করে আড়ষ্ট চোখে পেছনে তাকায়। আর তখনই চোখের মণিতে ভেসে ওঠে 45 ঊর্ধ্ব বয়সের ভদ্রমহিলাকে চেনা পরিচিত ঠেকল তার কাছে। আর যখন ঠিকঠাক চিনতে পারল তখন তার ভিতর নড়ে উঠল তীব্র গতিতে। খুব ভালোভাবে টের পেল হৃৎপিণ্ডের অস্বাভাবিক কম্পন। না চাইতো পায়ের আঙ্গুল শিরশির করে উঠল। নিজের নার্ভাসনেস ঢাকতে বুড়ো আঙ্গুলের সাহায্যে স্লিপার খুঁচাতে লাগলো। মুখের ভেতর মনে হলো কেউ আমের গুটি ঢুকিয়ে দিয়েছে জোর করে। গলা থেকে কথা বের হলো না বিস্ময়কর ঘটনায়। নিজের অত্যাধিক বিস্ময় সামলানোর জন্য এক পলক চোখ মাটিতে রাখতে সেখানে ভেসে উঠল অবাঞ্ছিত কিছু দৃশ্য। আর সেই দৃশ্য চোখে ভাসতে দাঁতে দাঁত চেপে কর্মর করে শব্দ করল। চায় না সে এই দৃশ্য দেখতে, তাহলে বারবার কেন এই দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে? নিজের এই অত্যাধিক রাগের উপর নুসরাতের ক্রোধ যখন তখন এসে যায়, আবার ফুস করে কখন কোথাও উধাও হয়ে যায়। নিজের রাগ সামলানোর জন্য চোখ বন্ধ করে ফুস করে শ্বাস ফেল। গলে নেমে আসা চিবুক ঝট করে উপরে তুলে সেকেন্ডের ভিতর নিজের আড়ষ্টতা লুকিয়ে এক নিমিষেই মেকি হাসি ঠোঁটে নিয়ে এসে জিজ্ঞাসার চোখে তাকাই সামনের ভদ্র মহিলার দিকে। ঠোঁটে ঠোঁট চাপতে থরথর করে কেঁপে ওঠে ঠোঁট। নুসরাত ভিতরে ভিতরে নিজের ঠোঁটের উপর বিরক্ত। এরকম থরথর করে কেঁপে কি বোঝাতে চাই তার ঠোঁট? যা বোঝাতে চাই বোঝাক। এখন ভদ্রমহিলার কথার উত্তর দেওয়া জরুরি তার কাছে মনে হলো। নুসরাত ঈষৎ হেসে নিষ্প্রভ চোখে ভদ্রমহিলার দিকে তাকিয়ে তর্জনী আঙ্গুল নিজের দিকে তুলে জিজ্ঞেস করলো, আপনি আমাকে ডাকছেন আন্টি? ভদ্রমহিলা অবাক হন। নিজের অবগতা প্রকাশ করলেন না, গোপনে নিজের ভিতর লুকিয়ে নিলেন। নুসরাত সূক্ষ্ম চোখে লক্ষ্য করল ভদ্রমহিলার অবগতা লুকিয়ে ফেলা। নিজ মনে হাসি ঈষৎ। ভদ্রমহিলার চোখে দ্বিধা স্পষ্ট ফুটে উঠছে। দুহাত মেলে নুসরাতকে জড়িয়ে ধরবেন। নুসরাত হাত তুলে থামিয়ে দিল। ভুরু যুগল হালকা নাড়িয়ে জিজ্ঞেস করে, আমি কি আপনাকে জানি আন্টি? ভদ্রমহিলা নুসরাতের নিষেধ মানলেন না। অবজ্ঞার চোখে সেদিকে তাকিয়ে দু হাতে জাপটে জড়িয়ে ধরলেন নুসরাতকে। অপ্রত্যাশিত এই ঘটনায় নুসরাত বাকরুদ্ধ হয়ে গেল। ক্লান্তিতে ছোট ছোট হয়ে আসা চোখগুলো এক নিমিষেই প্রশস্ত হয়ে গেল। বিস্ময়ে চোখের কোটর থেকে বের হওয়ার পালা। তখন ভদ্রমহিলার মিষ্টি হাসি শব্দ করে কানে গেল তার। ভদ্রমহিলা বলছেন, আমি তোমার বড় মা, চিনতে পেরেছো? জি, চিনতে পেরেছি। ভদ্রমহিলা নিজের বেষ্টনী থেকে নুসরাতকে বের হতে দিলেন না। নুসরাত ক্লান্তিতে ঝিমিয়ে আসা কণ্ঠে বলে, আমার বাড়িতে যেতে হবে বড়। মুখ দিয়ে আসলো না বড় আম্মুর শব্দটা। নিদারুণ অস্বস্তিতে এলোমেলো শব্দ বের হলো। ঠোঁটে ঠোঁট টিপে বাক্য সাজালো নিজ মনে। সেই বাক্য সাজানোতে বিঘ্ন ঘটিয়ে লিপি বেগম জিজ্ঞেস করলেন, হ্যাঁ বলো, কি বলছিলে? বড় আম্মু, আমাকে বাড়িতে যেতে হবে। সারা রাত হসপিটালে ছিলাম, ফ্রেশ হওয়া প্রয়োজন। কথাটা শেষ করে নুসরাত দূরে সরে গেল লিপি বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে। লিপি বেগম তীক্ষ্ণ চোখে শুধু দেখলেন নুসরাতের নিরর্থক অভিমত পোষণ করা। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, যাও বাড়িতে যাও, আমরা একটু পরে আসছি। তাদের কথার মধ্যেই গেটের কাছ থেকে কেউ ডেকে উঠল মাম্মা বলে। লিপি বেগম এক পলক পিছু ফিরে চেঁচিয়ে বললেন, কি হয়েছে আরশ? পাপা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি আসো। আর প্লিজ মাম্মা, মুখে মাস্ক লাগিয়ে নিও। লিপি বেগম বিরক্তি দিতে কপাল কুঁচকে ফেলেন। নুসরাতের কাছ থেকে বিদায় নিতে গেলেন। তার আগে নুসরাত সালাম দিয়ে বিদায় নিয়ে নিল। দ্রুত পা বাড়ালো সামনের দিকে। সেকেন্ডের ভিতর রাস্তা পার হয়ে লিপি বেগমের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। আরশ লিপি বেগমকে আসতে না দেখে মোবাইল থেকে চোখ উপরে তুলে বুড়ো কুঁচকে বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে, ওয়েট মম, কি হয়েছে? এখনো দাঁড়িয়ে আছো কেন? বৌমা তো ভেতরে। আর কার সাথে কথা বলছিলে? আরশের দিকে নাক কুঁচকে তাকালেন লিপি বেগম। আরশ নির্বিকার চোখে দেখে লিপি বেগমের অবিচল চোখ তার দিকে তাকিয়ে থাকা। আরশ ঠাট্টার স্বরে জিজ্ঞেস করে, এভাবে তাকানো কি আছে? আমাকে নতুন দেখছো?
নাকি আগের তুলনায় বেশি হ্যান্ডসাম হয়ে গেছে? আচ্ছা বলো, কার কার সাথে কথা বলছিলে? আরশ মোবাইল পকেটে ঢুকিয়ে রাখতে রাখতে জিজ্ঞেস করে। কথা শেষ করে লিপি বেগমের দিকে তাকিয়ে ভ্রু নাচায়। কথার শব্দ গম্ভীর হলো অত্যাধিক শান্ত। নরম চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। লিপি বেগম ক্ষীণ হেসে বললেন, তুই বল কে হতে পারে? আর হাঁটতে গালে হাত দিয়ে একটু ভাবার মতো অভিনয় করে। 10 সেকেন্ড পরে দুপাশে মাথা নাড়িয়ে বোঝায় সে জানে না কে। লিপি বেগম আরুষকে ঠাট্টা করতে দেখে মিছিমিছি রাগ করে বলতে লাগলেন, তোর মেজো আব্বুর। কথা শেষ হওয়ার আগেই নাসির সাহেবের সাথে দেখা হলো তাদের। নাসির সাহেবকে দেখতে লিপি বেগম কিছু বলতে যাবেন, নাসির সাহেব সালাম দিলেন। লিপি বেগম সালাম গ্রহণ করে বললেন, কেমন আছেন মেজো ভাই? জি ভালো ভাবি, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আরুষের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলেন সালাম করার জন্য। আরুষ মোলায়েম কণ্ঠে নাসির সাহেবকে সালাম দিয়ে লিপি বেগমকে বলে ওঠে, মাম্মা, পাপা তোমাকে যাওয়ার জন্য বলছে। লিপি বেগম হালকা ঠোঁট এলিয়ে হেসে চলে গেলেন হসপিটালের ভিতরে। পোর্চের সামনে দাঁড়িয়ে নাসির সাহেব আর আরুষ প্রথমে অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তারপর নাসির সাহেব কথা শুরু করেন এটা সেটা নিয়ে। পরশনি নিয়ে জিজ্ঞেস করেন কেমন চলছে, কীরকম হচ্ছে, ব্লা। ইরহাম অন্যমনস্ক হেঁটে যাচ্ছিল সামনের দিকে। অনাকাঙ্ক্ষিতভাবে লম্বা চওড়া পুরুষালীর শক্ত শরীরের সাথে ধাক্কা লাগলো তার। সেদিকে না তাকিয়ে সে মাথা নিচু করে সরি বলে আলকোছে পাশ কাটিয়ে চলে গেল লোকটার। একবার প্রয়োজন বোধ করলো না লোকটার মুখ দেখার। দুপা সামনে এগোনোর আগেই কানে আসলো রাশভারী গম্ভীর গলার স্বর। নিজের অতর্কিত চিন্তাগুলো একপাশে রেখে ডানে বাঁয়ে সামনে তাকালো, কিন্তু গাধার মতো একবারও পিছন ফিরে তাকালো না। নিজের আশেপাশে কাউকে না দেখে পা বাড়াতে যাবে তার আগে পিঠে পুরুষালী হাতে শক্ত থাবা পড়ল। ইরহাম এক ঝটকায় ধরফড় করে পিছনে তাকায়, আবারও সামনের লোকটার দিকে তাকালো না। নিজের পিঠে ডান হাত পেঁচিয়ে পিঠে হাত বুলালো। তখনই কানে আসলো গম্ভীর স্বরে বলা কথা। হ্যাঁ ইরহাম। লোকটা এবার কিছুটা গর্জে ডেকে উঠল, দাঁতে দাঁত চেপে রাগে কটমট করে শব্দ করল। রাজবাড়ি গলার আওয়াজে ইরহাম চোখ উপরে তুলে তাকাতেই তার অক্ষি কোটরে বিস্ময় উপচে পড়ল। অবাক গলায় বলতে গেল ভাই, তার আগে দাবান মার্কা জ্বরের বেগে মুখ থেকে বের হওয়া শব্দ ওখানেই আটকে গেল। আরশের হাতে থাপ্পড় গালে পড়তেই ইরহামের গালে চিনচিনে ব্যথা শুরু হলো, তার সাথে অসহ্য যন্ত্রণা। থাপ্পড়ে বেগে ইরহামের মুখ একদিকে সরে গিয়েছিল, তাই নিজেকে সামলে নিয়ে নিজের ঝুঁকে যাওয়া চোখ উপরে তুলে আবার আরশের ঝাঁজ মিশ্রিত অগ্নিদৃষ্টির শিকার হয়ে নিজের চোখ নামিয়ে নেয় নিচের দিকে। গালে হাত টেকে মিনমিন করে জিজ্ঞেস করে, ভাই মারলেন কেন? কি করেছি আমি? কথা শেষ হতেই আরেকটা থাপ্পড় পড়ে গালে। এবার থাপ্পড়ের জোর এত বেশি ছিল যে থাপ্পড়ের জোরে ইরহামের ঠোঁটের ছোট এক অংশ কেটে গেল। হাত দিয়ে ঠোঁট মুছে নেয় ইরহাম। জিব্বার মধ্যে নোনতা স্বাদ হতেই থু করে থুতু ফেলল রাস্তায়। একদলা থুতুর সাথে বের হয়ে আসলো রক্তের কিছু মিশ্রণ। ইরহাম চোখ বন্ধ করে বলে দিতে পারে তার সামনে একটা দাঁত নড়ে গিয়েছে। নিজের চিন্তায় ব্যাঘাত ঘটল লোকটার গম্ভীর গলার আওয়াজে। বউ কই আমার? ইরহাম অবাক চোখে দেখে আরুষকে, আবার পর মুহূর্তে চোখ নামিয়ে নেয়। মিনমিনে গলায় উত্তর করে, আমি জানি না। ওইটা তোর সাথে থাকে না? জানিস না কেন? বউ কোথায় আমার? আরুষকে আবার তেড়ে আসতে দেখে ইরহাম উল্টো দিকে দৌড় দেয়। ইরহামকে দৌড় দিতে দেখে আরুষও দৌড় দেয় তার পিছন পিছন। চিৎকার করে হুমকি স্বরূপ বলে ওঠে, ইরহাম ভালো ভালো প্রশ্নের উত্তর দে, না হলে তোর আজ একদিন কি আমার যতদিন লাগে। এমনিতেও তোকে 87+ কল দিয়েছি, পিক করিসনি, আর এখন আমাকে দৌড়ানি দেয়াচ্ছিস। তোদের দুটোকে হাতের কাছে পেয়ে যাই, গাছের সাথে বেঁধে ঝুলাবো। চুপচাপ বল ওইটা কই? ভাই আমি জানি না। তুই জানিস না কেন? ইরহাম সামনের দিকে প্রাণপণে দৌড়াতে দৌড়াতে কল দেয় নুসরাতের মোবাইলে। তখনও দুজন হসপিটালে পৌঁছে দাঁড়াচ্ছে। ইরহামের ফোন। নুসরাত পিক করলো না, রিং হতে হতে কেটে গেল। ইরহাম ঢোক গিলে আবার কল করলো। এবার প্রথমবারে নুসরাত কল পিক করলো। হ্যালো বলতে নিবে তার আগে ইরহাম তার মুখের কথা থামিয়ে দিয়ে বড় শ্বাস ফেলে জিজ্ঞেস করে,
কোথায় তুই? এই তো আধা ঘন্টার মতো হয়েছে বাড়িতে এসেছি। এখন এতটুকু বলতেই ইরহাম ফোন কেটে দেয়। নুসরাত ফোনের দিকে তাকিয়ে পিড়পিড় করে। যাও বাবা, কেটে দিল। আরে শুনবি তো পুরো কথা। ইরহাম ফোন পকেটে রেখে দৌড় থামায়। হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়ায়। ততক্ষণে আরশও হাঁপিয়ে ওঠে, হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়েছে। ইরহাম আরশকে উদ্দেশ্য করে বলে, ভাই নুসরাত বাড়িতে আছে, এবার যান আপনার বউয়ের কাছে যান। আরশ কথা বলে না, ক্রোধে জল শক্ত করে তাকিয়ে রয়। দু আঙ্গুলের সাহায্যে কাছে ডাকে। ইরহাম সামনে আগায় না, পাছে যদি আবার থাপ্পড় মারে সেই ভয়ে। এমনিতেই দাঁত নড়ে গিয়েছে, আর এবার থাপ্পড় খেলে এই বয়সে দাঁত পড়ে বুড়ো হয়ে যাবে। এই বয়সে যদি দাঁত পড়ে যায় তাহলে সে মেয়ে পটাবে কি করে, আর মেয়ে না পটালে তার টাইম পাস হবে কি করে। নানা ভাবতেই গা শিরশির করে উঠছে। ইরহাম নিজের চিন্তা থেকে বের হয়ে দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়ায়। আরুষ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে বলে, আয় এদিকে, মারবো না। ইরহাম ভরসা করতে পারে না, তবু এক পা আগেই দুপা পিছিয়ে রয়। তখনই রাশভারী গলায় আরুষ হুমকি দিয়ে বলে, আসবি নাকি হাত ছাড়াবো? বল কোনটা করব? কি ভাই? কথা শেষ করার আগেই আরেকটা থাপ্পড় খায়। একেবারে থাপ্পড় আগের থাপ্পড়ের তুলনায় কিছুটা কম জোর ছিল, তাই অতটা ব্যথা পায়নি। আর দুহাত পকেটে পুরে আরাম করে দাঁড়িয়ে বলে, তোকে ওর ফটো সেন্ড করতে বলেছিলাম, সেন্ড করেছিস? জি ভাই। যা ভেতরে, আমি আসছি হাফ অ্যান আওয়ারের ভেতর। রান্নার সুগন্ধিতে পুরো নাসির মঞ্জিল মোমো করে উঠছে। নাজমিন বেগমকে নুসরাত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে আসতে ডাক দিল। নাজমিন বেগম প্রত্যুত্তর করলেন না। সচরাচরের মতো নুসরাতের ডাকে সাড়া না দিয়ে নুসরাত ভেজা চুলে হাত বুলাতে বুলাতে এসে কিচেনে ঢুকে অবাক চোখে তাকিয়ে দেখে মায়ের তোড়জোড়। নরম গলায় জিজ্ঞেস করে, এত আয়োজন কিসের জন্য? আজ আপারা আসবে। ছোট একা হাতে সব সামলাতে পারবে না, তাই আমাকে বলছে একটু সাহায্যের জন্য। তো তুমি কেন কাজ করবে ওরা আসলে? নাজমিন বেগম চোখ রাঙিয়ে নুসরাতের দিকে তাকান, দুহাত দিয়ে ঠেলে বের করে দেন কিচেন থেকে। তারপর নুসরাতের মুখের উপর কিচেনের স্লাইডিং ডোর লাগিয়ে দিয়ে বলেন, ভাগ এখান থেকে। একটু আগে তোর বাপ কল করে বলেছে কে আসছে, আর তোকে তাড়াতাড়ি হসপিটালে উপস্থিত হওয়ার জন্য। আমার মাথা না খেয়ে ওখানে যা। নুসরাত কথা বাড়ল না, হাতে ওয়ান টাইম মাস্ক নিয়ে হেলে তুলে বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়ির বাহিরে বের হতে সূর্যের তাপ এসে গায়ে লাগলো। ঝলসনো তাপে মনে হলো কপাল পুড়ে যাবে, তাই বাড়িতে আবার ফিরে আসলো উল্টো পায়ে। ড্রয়িং রুমের এক কোণায় অগোছলভাবে রাখা কাপড়ের স্তূপ থেকে নিজের ক্যাপটা তুলে নিয়ে মাথায় দিল। মাস্ক ঠিকভাবে পরে নিয়ে আয়নায় নেই নিজেকে এক পলক দেখে নিল। ঠিকঠাক লাগছে, চোখ ছাড়া আর কিছু দেখাই যাচ্ছে না। গলায় ঝুলানো ওড়না সারা শরীরে পেঁচিয়ে পরে নিল। অতপর হেলে তুলে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। বাড়ির বাহিরে কিছু রাস্তা হাঁটার পর একটা কালো রঙের মার্সিডিজ শু করে তার পাশ কাটিয়ে চলে গেল। গাড়ির গতি এত তীব্র ছিল যে নুসরাতের মনে হলো তার উপর শু করে গাড়িটা উঠে যাবে। দুপা সামনে বাড়াতেই কিয়ৎকাল আগে সামনে যাওয়া গাড়িটা পিছনে ফিরে আসলো। একদম নুসরাতের সামনে এসে গাড়িটা থামালো। নুসরাতের কপালে ভাঁজ পড়ল। ভুরযুগল কুঞ্চিত করে গাড়ি ভিতর উকি দিতে গাড়ির কাছ ধীরে ধীরে নেমে গেল। বের হয়ে আসে সানগ্লাস পরিহিত এক পুরুষের মুখ। তার আগাগোড়া কালো রঙের কাপড়ে ঢাকা, মুখেও মাস্ক পরে বসে আছে লোকটা। নুসরাতের লোকটাকে দেখে বিরক্ত লাগলো। এ কি রে বাবা, লোকটা গাড়ির ভিতর কেন মাস্ক পরে বসে আছে? এটাকে দেখে তো তার গরম লাগছে। ভিতর ভিতর নাক মুখ কুচকে বমি করার মতো করলো। তখনই লোকটা আমেরিকান এসকেন্ট ইংরেজিতে বলে ওঠে, সৈয়দ নাসির উদ্দিনের বাড়ি কোথায়? নুসরাত চোখ বড় বড় করে তাকাই। এবার কোন ইংলিশ এসে দেশে নেমেছে, আর তাদের বাড়ির খোঁজই বা কেন করছে? নুসরাতকে এক পেশে দাঁড়িয়ে চিন্তা করতে দেখে লোকটা হাত বের করে তার মুখের সামনে চুটকি বাজায়। চোখ থেকে চশমা খুলে আবারও আমেরিকান অ্যাকসেন্টে বলে, এই যে আপনি জানেন? নুসরাত দুপাশে মাথা নাড়ে, সে জানে না। আরুষ বিরক্তি দিতে যশোচক শব্দ করে নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, জানেন না তাহলে এতক্ষণ বলেননি কেন? আমি ইংরেজি বুঝি না ভাইয়া। নুসরাতের কথা শুনে আরুষের চোখের
এক পাশ কুঁচকে যায় তিক্ততা নিয়ে। এবার স্পষ্ট বাংলায় জিজ্ঞেস করে, তাহলে এতক্ষণ বলেননি কেন? আপনি জিজ্ঞেস করেননি তাই বলিনি। নুসরাত কথা শেষ করে সামনের দিকে পা বাড়াতে আবারও আরশ ডেকে ওঠে। নুসরাত দাঁড়িয়ে পড়ে সেখানে চোখ কুচকে একটা শ্বাস ফেলে তারপর আবার মিথ্যা হাসি গলায় ঝুলিয়ে টেনে টুনে বিনয়ী কণ্ঠে বলে, কোনো প্রয়োজন ভাইয়া? আরশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে, যেন গাড়ির ভিতর থেকে বসে নুসরাতের মাস্কে আর ক্যাপে ঢাকা পুরো মুখ দেখে নিচ্ছে। চোখে দৃষ্টি শিকারী বাজ পাখির মতো শীতল। এক মুহূর্তের জন্য দৃষ্টি এদিক ওদিক না করে জিজ্ঞেস করে, বিবাহিত? ছোট্ট শব্দ, কিন্তু এই প্রশ্নে জিজ্ঞেস করতেই নুসরাতের মিথ্যা হাসি মুখ ধূপ করে নিভে যায়। উজ্জ্বল বদনে নেমে আসে গাঢ় অন্ধকার। নিষ্প্রাণ চোখে সামনের দিকে তাকিয়ে দুপাশে মাথা নাড়ে, তারপর আবার উপনিচ মাথা হ্যাঁ ভঙ্গিতে দোলায়, মৃদু গলায় বলে, জি ভাইয়া। কেন, কোনো প্রয়োজন? বেবি আছে? জি ভাইয়া, 4টা বাচ্চা আছে, আরো 6টা নেওয়ার প্ল্যান করছি, আমি আর আমার হাজব্যান্ড মিলে। কথাটা শেষ করে হি হি করে হেসে ওঠে। আরুষ একবার পরনের কাপড় লক্ষ্য করে মেয়েটার, আর একবার লক্ষ্য করে মেয়েটার মুখ। আরুষ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে নুসরাতের ওপর থেকে নিচে চেক আউট করে। মুখের দিকে চোখের পলক স্থির রেখে সোজা সাপটা পুরুষালী পুরুকণ্ঠে জিজ্ঞেস করে, নাম কি আপনার? জি ভাইয়া, আমার নাম ময়না। আরুষ নিরর্থক অভিমত প্রকাশ করে। নুসরাতের দিকে আরও একবার বাজ পাখির মতো শিকারে সেই শীতল দৃষ্টিতে শুকরে গাড়ি নিয়ে চলে যায়। দ্বিতীয় কোনো প্রশ্ন না করে আর না নুসরাতকে করার সুযোগ দেয়। দুদিনে লাগাতার কান্না ইসরাতের চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। এতক্ষণ সে বসেছিল ওয়েটিং এরিয়ায়। পানি পিপাসায় উঠে দাঁড়াতেই কান্নার ফলে শরীর দুর্বল হওয়ার জন্য সারা শরীর থরথর করে কেঁপে ওঠে। চোখের সামনে সবকিছু ঘোলাটে হয়ে পা উল্টে পড়তে নিবে শক্ত হাতে কেউ কোমর চেপে ধরল মেয়েটার। ইসরাতের ভয়স্তর চোখগুলো বড় বড় হয়ে গেল সেকেন্ডের ভিতর। কোমরে পুরুষালী হাতে বিচন পেল 2 সেকেন্ডের জন্য, পরপরই তাকে সামলে নিয়ে হাতটা ধীরে ধীরে সরে গেল আলগোছে, যাতে কোনো রকম বিড়ম্বনায় বা অপ্রস্তুত মুহূর্তের সম্মুখীন হতে না হয় ইসরাতকে। ইসরাত কথা বলল না, এক জায়গায় ধ্যান মেরে স্তব্ধ হয়ে চোখে তাকিয়ে রইল। তখনই চোখের সামনে তর্জনী আর পুরো আঙ্গুল দিয়ে চুটকি বাজাই তাকে পড়ার হাত থেকে বাজানো লোকটা মৃদু গলায় জিজ্ঞেস করে, আর ইউ ওকে? ইসরাত কেঁপে উঠে নিজের বাঁ পাশে হক চুকিয়ে তাকাতে চোখগুলো বৃহৎ আকার গঠন করে। কথার উত্তর না দিয়ে বড় বড় চোখে তাকিয়ে থাকে লোকটা। ইসরাতকে স্থির হতে দেখে কৃপা নামিয়ে কাছে আসে ইসরাতের, মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কি ঠিক আছেন ইসরাত? জি জি। লোকটা পুরুষালী ঠোঁট টিপে একটু হাসে। হ্যাঁ, গম্ভীর মুখে আড়ালে ঢেকে যায়। নিজের শার্টের হাতা গুটাতে গুটাতে ইসরাতের দিকে আরেকটু ঝুঁকে এসে বলে, আই এম জাইন। জাইন কথা বলতে বলতে নিজের বাঁকানো গ্রীবা উঁচু করে টান টান হয়ে দাঁড়ায়। এক হাত প্যান্টের পকেটে পুরে নিয়ে বলে ওঠে, আমাকে কি দেখতেই থাকবেন ইসরাত? কথার উত্তর দিন। জি, আমি ইসরাত। জাইন ইসরাতের বোকামিতে মুচকি হাসে। হাসির তোড়ে ঠোঁটের ফাঁক গলে বের হয়ে আসে চিকচিক করতে থাকা দন্তের ছোট্ট একটা অংশ। জাইন গম্ভীর চোখে ইসরাতের দিকে স্থির রেখে বলে, হ্যাঁ জানি আপনি ইসরাত, তো নতুন কিছু বলুন। জাইনের কথায় কি উত্তর দিবে ইসরাত খুঁজে পায় না। গোল গোল চোখে হাঁ করে তাকিয়ে থাকতে থাকতে আবার মাথা ঘুরে ওঠে। চোখ বন্ধ করে পড়ে যেতে নিবে, তখনই নুসরাতের চিৎকার আসে কানে। ধূপধাপ শব্দে আসছে আর বলছে, আরে ভাইয়া, ধরছেন না কেন? বাচ্চা মেয়েটাকে পড়ে যাবে তো। নুসরাতের উচ্চস্বরে চিৎকারে জাইন ভ্যাবাচাকা খেয়ে গেল। ইসরাতকে চাপটে ধরার জন্য বাড়ানো হাত আবার পিছিয়ে নিল, আর তখনই বাতাসের গতিতে জাইনের সামনেতেই দৌড়ে এসে নুসরাত দুহাতে আগলে নিল ইসরাতকে। নুসরাত ইসরাতকে পাশের বেঞ্চে বসিয়ে কোমরে হাত রেখে তার চা চোখে তাকায় জাইনের দিকে। একবার উপরের দিকে তাকাই, একবার নিচের দিকে তাকাই, তারপর মাছির মতো হাঁ করে হাত উপর থেকে নিচে করে বারবার ঘুরে ফিরে স্ক্যান করে জাইনকে। নিজের হাঁ করে নেওয়া মুখটাকে বন্ধ করে নিয়ে ঝাঁজ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, মেয়েটা পড়ে যাচ্ছিল, ধরেননি কেন?
জাইন পকেটে হাত পুরে শটান হয়ে দাঁড়িয়ে রয়। নুসরাতের প্রশ্ন না শোনার ভান করে হাতের কালো ডায়ালের ঘড়িতে চোখ বোলায়। নুসরাত ঢোক গিলে হজম করে নেয়, কথার উত্তর না দিয়ে জাইনের সূক্ষ্ম অপমান। ঠান্ডা চোখ একবার জাইনের দিকে স্থির করে সরিয়ে নেয়, অতঃপর একজন নার্সকে ডেকে ওঠে। এই যে মিস্টার। কিভাবে সাহায্য করতে পারি ম্যাম? গ্লুকোজ ইঞ্জেকশন নিয়ে আসুন এখনই। নার্স প্রশ্ন না করে হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়িয়ে চলে যায়। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর নার্স গ্লুকোজ ইঞ্জেকশন একটা ট্রেতে করে নিয়ে আসে। জাইন সে তা হাত বাড়িয়ে নার্সের কাছ থেকে নিয়ে নেয়। নার্স অবাক চোখে চাইলে জাইন নার্সের না করা প্রশ্ন বুঝতে পারে। ভরাট পুরশালী গলায় মৃদু শব্দে বলে, আমি একজন কার্ডিওলজিস্ট। নার্স মাথা নাড়িয়ে চলে যায়। জাইন ইঞ্জেকশন হাতে নিয়ে সেটা পুশ করার জন্য ইসরাতের কাছে এগিয়ে যায়। ইসরাতকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হাতা গোটাও তো। ইসরাত বিনা বাক্যে হাত গুটিয়ে নিতেই জাইন ধীরে ধীরে ইঞ্জেকশন পুশ করার অগ্রসর হয় সেদিকে। হাতের চামড়ার কাছাকাছি ইঞ্জেকশন নিতেই জাইনের হাত থরথর করে কাঁপতে শুরু করে। নুসরাত আর ইসরাত দুজনের দিকে একই সময় তাকানোতে চোখাচোখি হয় তাদের। ইসরাত বিরক্তির নিঃশ্বাস ফেলে অন্যদিকে ফিরতেই নুসরাত শক্ত হাতে জাইনের কাঁপতে থাকা হাত থেকে ইঞ্জেকশন নিয়ে নেয়। বিড়বিড় করে গালি দিতে দিতে বলে, আসছে আমার কার্ডিওলজিস্ট। সামান্য ইঞ্জেকশন দিতে গিয়ে কাঁপতে কাঁপতে মরে যাচ্ছে। এটাকে কেডা ডাক্তার বানাইছে? আমারে এর লগে পরিচয় করায় কেউ? সামান্য ইঞ্জেকশন দিতে পারে না, আবার কার্ডিওলজিস্ট। হাসাইলি রে পাগলা, জীবনে আমি এত বড় জোক কোনো দিনও শুনিনি। এই জোক শোনানোর জন্য আপনাকে দেওয়া হচ্ছে একটা জুতোর তৈরি গলার মালা। ইসরাত ও নুসরাতের কথার সমান তালে তাল মিলালো, মাথা উপনিচ নাড়িয়ে, আর তাদের মধ্যে জাইন চোল শক্ত করে দাঁড়িয়ে রইল। চুপচাপ হজম করলো নুসরাতের করা অপমানগুলো। মেঘের আড়ালে ঢেকে গিয়েছে তারারা। মেঘ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে গোলাকার আলো ছড়ানো চাঁদটার দিকে। কিছুক্ষণের মধ্যে মেঘের আড়ালে ঢেকে গেল গোলাকার চাঁদ। 2-1 ক্ষণ কাটার পর মেঘ গর্জন তুলে আকাশ কাঁপিয়ে বজ্রপাত করল। তারপর আবার সব নিস্তব্ধ হয়ে গেল। এরকম অনেকক্ষণ কাটলো, বৃষ্টি আসার আগ পর্যন্ত বাতাসের আর বজ্রপাতের তাণ্ডব। আজ আর ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে বৃষ্টি শুরু হলো না। শাসা বাতাসের সাথে বড় বড় ফোঁটা নিয়ে মাটিতে পতিত হলো বৃষ্টি। আর সেই বৃষ্টির ছিটে এসে গায়ে লাগলো ইসরাতের। ইসরাত বৃষ্টি একেবারে পছন্দ করে না। পছন্দ না হওয়ার কারণ আছে। বৃষ্টির পানি গায়ে লাগলেই তার 10 মিনিটের ভিতর মাথা ব্যথা শুরু হয়ে হাসি আর সত্যি হয়ে যায়। তাই বৃষ্টির ফোঁটা গায়ে লাগতে বারান্দা থেকে দ্রুত পায়ে রুমে ফিরে আসলো ইসরাত। বারান্দা থেকে বৃষ্টির পানি রুমে না পারে, তাই টেনে লাগিয়ে দিল স্লাইডিং দরজা। নুসরাত বাড়িতে নেই। গত সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছে স্বরূপীকে নিয়ে। নাচির সাহেব প্রথমে একা ছাড়তে রাজি হচ্ছিলেন না, কি নাকি অঘটন ঘটায় ওখানে গিয়ে। এই মেয়ের ওপর তিনি নখ পরিমাণ বিশ্বাস করেন না। হয়েছে তো ওনার মতোই ঘাততারা। নিজে যা ভালো বুঝে তাই অন্য সেখানে বুঝিয়ে মরে যাক, ওসব সে শুনবে না। আমি যা বুঝেছি তাই ঠিক, অন্যরা যা বুঝেছে সব ভুল। তাই নাজির সাহেব ছাড়তে চাইছিলেন না, কিন্তু নাচর বান্দা নুসরাত ব্রাহ্মণবাড়িয়া যাবে মানে যাবে। একবার যখন ঠিক করেছে সে যাবে, তার মানে সে যাবেই ওখানে। হয়তো নিজে যাবে, নয়তো ওর রুহু ওখানে যাবে। নাসিরকে মানতে না দেখে হাত পা ধরে পুরো একটা দিন লটকে বসেছিল। তাকে যাওয়ার পারমিশন না দিলে সে নাজির সাহেবকে বাড়ি থেকে বের হতে দিবে না, এমনকি অসময়েও যেতে দিবে না। শেষ পর্যন্ত নুসরাতের ঘাট তারামিতে হার মেনে নাসির সাহেব পারমিশন দিলেন তাকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য। ইসরাত মনে করে যাওয়াই উচিত এই অসুস্থ পরিবেশ থেকে বের হয়ে বাইরে কোথাও। এভাবে হসপিটালে দিনরাত পড়ে থাকলে নুসরাত নিজেও অসুস্থ হয়ে যেত। তা না চাইতেই ও ইসরাতের কথায় নাসির সাহেব একা ছেড়ে দিয়েছেন নুসরাতকে। মেহরুন্নেসার শরীর আগের মতোই খারাপ, কোনো উন্নতি হয়নি। গত 2 দিনে আরও বেশি অবনতি হয়েছে। তারপরও ডাক্তাররা থেমে যাচ্ছেন না। তাদের না থামার জন্য মোটা অঙ্কের একটা অংশ নাজির সাহেবকে খরচ করতে হচ্ছে। ইসরাতের সাথে জাইনের আর দেখা হয়নি হসপিটালে সেদিনে দেখা হওয়ার পর থেকে।
হসপিটালের লাস্ট দিন জাইনকে রেখে বাড়ি ফিরে এসেছিল সে আর নুসরাত। লিপি বেগম আর হেলাল সাহেবের সাথে দেখা হয়েছিল হসপিটালের করিডোরে। সাথে ইরহামও ছিল। ইরহামই তাদের দুজনকে পরিচয় করিয়ে দিয়েছে নতুন করে বড় বাবা আর বড় মায়ের সাথে। ইসরাত সুন্দর করে দুজনের সাথে কুশল বিনিময় করলো, নুসরাত তা করেনি। মুখ ঘুরিয়ে রেখে দেওয়ালের দিকে তাকিয়ে নির্বিকার কণ্ঠে শুধু হেলাল সাহেবকে সালাম জানিয়েছিল। সেটাও আসসালামু আলাইকুম বলেনি, বলেছিল আসসালামু আলাইকুম। নুসরাতের সালামের জবাবে হেলাল সাহেব মিশে মিশে হেসে শুধু জিজ্ঞেস করেছিলেন, কেমন আছো মা? ইসরাত মুখ দেখে আন্দাজ করতে পেরেছিল হেলাল সাহেবের ঠোঁটে ঝোলানো মেকি হাসি। সেই হাসি দেখেই তার মুখের হাসিটা নিভে গিয়েছিল। তারপর নিষ্ক্রিয় গলায় উত্তর করেছিল, জি ভালো। এটুকু কথা হয়েছিল হেলাল সাহেবের সাথে। বড় বাবার বিষয়ে কোনো কথা না তোলে সে আর তেমন কিছু বলেনি বাবাকে এই বিষয়ে। হাতের রোলেক্স সাবমেরিন 2 টোনের সাদা পাথরের কাজ করা ঘড়িটি চোখের সামনে তুলে ধরল আরশ। 10 মিনিট প্রায় শেষের দিকে। এতক্ষণে হয়তো বা ভাই, বাবা, মা সকলে তাদের লাগেজ নিয়ে নিচে উপস্থিত হয়ে গিয়েছেন। সৈয়দ সাহেব আর শোয়েব সাহেব শুধু আজ বাড়িতে অনুপস্থিত। একজন অফিসে আছেন আর একজন হসপিটালে দাদির কাছে আছেন। আরশ লাগেজের হ্যান্ডেল ধরে ধীরে ধীরে টেনে নিয়ে আসলো লাগেজ নিচে। বড়সড় লাগেজটা খুব সতর্কতার সহিত নিচে নামিয়ে আনলো। এমনভাবে আনলো যাতে একটু জোরে টান দিলে লাগেজ ফেটে যাবে, নয়তো লাগেজ কষ্ট পাবে। এরম 13 চোখে তাকিয়ে নাক কুচকালো। নাক কুচকানো শেষে চোখ উপরে তুলতেই আরশ তার দিকে ছোট ছোট চোখ বানিয়ে এক চোখে চেয়ে থাকতে দেখে কুচকানো মুখ এক নিমিষেই হাসাহাসি করে ফেলল। বাইরে হাসাহাসি মুখ থাকলেও ভিতরে ভিতরে বিতৃষ্ণায় শেষ হয়ে যাচ্ছে সে। এরা মনে করেছিল আরশ একজন জেন্টলম্যান, কিন্তু এই বেটা যদি দেশে না আসতো সে কখনোই জানতে পারতো না এই বেটা এত খারুস। যেদিন দেশে এসেছিল সেদিনই তাকে 5টা চড় মেরে দিয়েছে। কেউ কি দেশে এসে নিজের ছোট ভাইকে এভাবে থাপড়ায়? কেউ না থাপড়ালেও এই ব্যাটা থাপড়ায়। সামান্য কল না ধরেই তাকে 2টো থাপ্পড় মেরেছিল, আর দ্বিতীয়বার একটা মেরেছিল দৌড় দেওয়ার জন্য। এরপরে 2টো খেয়েছিল একটা ভুল ইনফরমেশন দেওয়ার জন্য, আর আরেকটা নুসরাতের হুডি আর মাস্ক পরিহিত ফটো পাঠানোর জন্য। এখানেও কি তার দোষ? ওই পাগল মহিলাই তো তাকে দিয়ে অ্যাস্থেটিক পিক তোলায়। আর তার কি দোষ? শুধু মুখ না বের করে ছবি তুলে। কথাগুলো ভাবতে ভাবতে ইরহামের হাত গালের কাছে চলে গেল। এখনও গালে ব্যথা রয়ে গিয়েছে তার। 2 দিন মুখ নাড়াতে পায়নি 5টা থাপ্পড় খাওয়ার জন্য, আর সাথে মাংসও খেতে পায়নি। সব মাংস একাই এই 2 ভাই খেয়ে নিয়েছিল। তার মাকেও দেখেছিল কীরকম আদর আপ্যায়ন করে খাওয়াচ্ছিল, যেন নিজের ছেলেদের বিয়ে দিবে এই পোলাপদের সাথে। ইরহাম মুরগির লেগ পিসের কথা মনে হতেই মুখ গোমরা হয়ে গেল। ঝর্ণা বেগম কীভাবে সব মাংসের টুকরো তার 2 চাচাতো ভাইকে ঢেলে দিলেন প্লেটে, আর তাকে 1 পিসও দেননি। শুধু 4টা মুরগির হাড় আর একটা মাত্র বুকের অংশ দিয়েছিলেন। কত আশা নিয়ে সে বসেছিল মাংস খাবে বলে। হাই তার কপালে জুটেছে মুরগির মাত্র 4টা হাড় আর 1 টুকরো বুকের অংশ, তাও তার তর্জনী আঙ্গুলের মতো ছোট। খাবার না খেতে পেয়ে রোগা হয়ে যাওয়ার জন্য তার 2টো গার্লফ্রেন্ডেও ভেঙে গিয়েছে। হাই কপাল! জীবনটা বেদনার হয়ে গেল। নিজের চিন্তা পাশে ফেলে সামনে তাকাতেই দেখল হেলাল সাহেবের লাগেজের চেন খোলা হচ্ছে। এরম ভেবে নিল কি বের হবে এখান থেকে। তার চোখে ভাসল নুসরাতের হাতে থাকা মোবাইলের মতো দেখতে 7-8টা আইফোন, আর সাথে 10-12টা চকলেট বক্স। ইরহাম আরও ভাবল বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম, মানিব্যাগ, ল্যাপটপ, জুতো, কাপড় ইত্যাদি ইত্যাদি। যখন চিন্তা শেষ হলো তখন হাসি হাসি মুখ নিয়ে চোখ নিচের দিকে নামায়, আর তখনই তার হাসি হাসি মুখ নিমিষে আধারে ঢেকে গেল। লাগেজের ভিতর তার চিন্তা ভাবনা করা কোনো জিনিসই নেই, শুধু ওষুধ আর ওষুধ। গিফট দেখার জন্য আনচান করা মনটা ফুস করে নিভে গেল। মুখটা প্যাঁচার মতো করে চারদিকে চোখ ঘোরালো। না, কেউ নেই তার দিকে তাকে। কেউ একবার তাকেও দেখছে না তার দুঃখী মুখটা। এই জীবনটা বৃথা। এইসবকে নিয়ে আসে বিদেশ থেকে। নিজের মনের প্রশ্ন মুখ ফুটে আসলো। মৃদু কণ্ঠে ইরহাম জানতে চাইল, এইসবই নিয়ে এসেছেন, আর কিছু আনেননি? ইরহামের গোমরা মুখের দিকে তাকিয়ে হেলাল সাহেব অধর প্রসারিত করে হেসে ফেললেন, বললেন, আর কি নিয়ে আসবো?
এইগুলো দিব বলেই তো সবাইকে এখানে ডেকে নিয়ে এসেছি। পছন্দ হয়নি? হেলাল সাহেবের প্রশ্নে ভিতরে কান্নায় ফেটে পড়া ইরহাম হে হে করে হেসে উঠল। তার কান্নাও আসছে আবার হাসি। এরা কারা? কোথা থেকে এসেছে? ওষুধ আবার কার পছন্দ হয় ভাই? তাদের বাড়ির মানুষ কি সব অসুস্থ যে বড় বাবা বিদেশ থেকে টেনে নিয়ে আনছেন ওষুধ? পেটের ভেতর খিল মেরে কথাগুলো আটকে রাখলো। আস্তার ভাই নুসরাতটাকে বড় মিস করলো এই বাড়িতে। তার ভাইটা থাকলে বলতো এসবকে নিয়ে আসে ফ্রান্স থেকে ফিরে আসা গরিব লোক। দুঃখী মুখ বানিয়ে কথাগুলো বহু কষ্টে চেপে গিয়ে বলে ওঠে, জি, অনেক পছন্দ হয়েছে। কিন্তু এইসব কি নিয়ে আসে বিদেশ থেকে টেনে? গলার নিচে আটকে থাকা কথাটা মুখ ফসকে বের হয়ে গেল। কথাটা বের হতে দেরি হলো। সৈয়দ বাড়ির দুই কর্তির রাঙ্গানো চোখ তার দিকে পড়তে দেরি হলো না। মা আর চাচি ধমকি দেওয়া চোখে তাকানো দেখে কথা পাল্টে নিল ইরহাম। হে হে করে হেসে বলে উঠল, স্লিপ অফ ঠ্যাং হয়ে গিয়েছে। আসলে আমার মনের ভিতরে কথা ছিল, তাই মুখ ফসকে বের হয়ে গিয়েছে। আবার সত্যি কথা বলে দেওয়ায় ইরহাম জিভ কাটে। আবার সত্যি বলে দিয়েছে সে। পরপরই আবার নিজের সত্যতা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে। মা চাচির দিকে তাকায় না। দেখা গেল একজন ঝাড়ু হাতে আর অন্যজন নিজের পায়ে জুতো হাতে দাঁড়িয়ে আছেন। তাই নিজেকে সূত্রে নিয়ে মোলায়েম কণ্ঠে বলে ওঠে, আই মিন, আমি বলতে চাইনি ভাবে। ইরহামের কথায় কান্না দিয়ে হেলাল সাহেব ধীরে ধীরে ওষুধের বক্সগুলো বের করে রাখতে শুরু করলেন। আর ইরহাম চোখ মুখ কুঁচকে বসে রয়। তারপর ও মনের ভিতর একটু আশার প্রদীপ জ্বলে যে আরশ ভাই আর জাইন ভাইয়ের লাগেজ থেকে কিছু বের হবে। সেই আশা নিয়ে হা করে লাগেজ দুটোর দিকে লোভী চোখে তাকিয়ে থাকে। চোখের সামনে ভাসে নানা রকম জিনিসপত্র। এবার জাইন লাগেজের চেন খুলে উপরে শাটার সরাতে ইরহামের চোখ বের হয়ে আসে অক্ষি কোটরের ভিতর থেকে। চোখ গোল গোল করে একবার জাইন একবার মা চাচিদের মুখ দেখে। এবার রুহিনী বেগম আর ঝর্ণা বেগম সমান অবাক হয়েছেন। আর সুফি খাতুন গিয়েছেন নাসির মঞ্জিলে, তাই তারা এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। রুহিনী বেগম লাগেজের দিকে তাকিয়ে কথা বলার ভাষায় হারিয়ে ফেলেন। একবার ঝর্ণা বেগমের দিকে একবার লিপি বেগমের দিকে বিস্ময় নিয়ে ফিরে ফিরে বারংবার তাকালেন। জাইনা লাগেজ থেকে বের হয়ে এসেছে ডাক্তারি বিভিন্ন প্রকার ইনস্ট্রুমেন্ট, স্টেথোস্কোপ, ল্যাকির ফ্লুইড, রাইনোক্লিন, নীল, পুরো লাগেজ এসব হাবিজাবি জিনিসে ভর্তি। ইরহামের লোভী হয়ে আসা চোখগুলো এসব দেখে আশা হারিয়ে ঝিমিয়ে গেল। ঠোঁট চেপে ধরে নিজের কান্না আটকিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে জাইন জিজ্ঞেস করলো, এরকম অদ্ভুতভাবে তাকিয়ে আছেন কেন বৌমা? আমি কি ভুল কিছু নিয়ে এসেছি? আসলে আপনাদের কাছে তো পরার কাপড় আছে, তাই আমার কাছে মনে হলো এসব নিয়ে আসলে আপনাদের লাভ হবে। আমি স্টোরে যাওয়ার পর এইগুলো ছাড়া ভালো আর কোনো জিনিস আমার চোখে লাগেনি, তাই নিয়ে আসলাম। পছন্দ হয়নি বৌমা আর ছোট আম্মু? রুহিনী বেগম ঠোঁট টিপে হাসি আটকালেন। যেখানে সেখানে হেসে দেওয়ার ব্যায়ামও আছে তার। কোনো রকম ঠোঁট চেপে ধরে হাসি আটকিয়ে আওড়ান, হ্যাঁ, বাবাও না পছন্দ হয়েছে। ভাইয়া, আরেকটা লাগেজ নিয়ে আসছিলে না তুমি? ওইটাই কি? এসব আমার বাসায় পরার জিনিস। ইরহাম আরেকটা কথা বলতে নিবে এর মধ্যে আরশ তার লাগেজ খুলল। সেখান থেকে বের হয়ে আসলো বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি। প্রায় 90% ঘড়ি হলো রোলেক্স সাবমেরিন 2 টোনের সাদা পাথরের কাজ করা। ইরহাম হাঁ করে তাকিয়ে রইল। সে একবার দেখেছিল ঘড়িগুলো, এগুলোর প্রাইস প্রায় 2 লক্ষ টাকা। ইরহামের হাঁ করে তাকিয়ে থাকা আরশ দেখল না। সে হাসকি গলায় রাশভারী কণ্ঠে বলল, শপে যাওয়ার পর এগুলো ছাড়া আমার চোখে কিছুই লাগেনি, তাই নিজের জন্য কিনে নিয়ে এসেছি এসব। ইরহামের ঘড়ি পাওয়ার আশায় উৎফুল্ল হওয়া মন ফুস করে নিভে গেল। ঠান্ডা থেকে মেজাজ খিসল। 1 মিনিটেই দাঁতে দাঁত চেপে বসে রইল। ইরহাম তার গার্লফ্রেন্ডদের কাছে গপ্প মেরেছিল আমার কাজিনরা এই আনবে সেই আনবে, আর এরা কি নিয়ে আসছে? একজন ওষুধের ঠেলা নিয়ে আসছে, আরেকজন নিয়ে আসছে ডাক্তারি জিনিসের ঠেলা। যে একজন বেঁচেছিল সেই বেড়া নিয়ে আসছে ঘড়ি, তাও আবার নিজের জন্য সব। হাই! ইরহাম ফুস করে শ্বাস ফেল। লিপি বেগম কর্কশ কণ্ঠে হেলাল সাহেবকে জিজ্ঞেস করলেন,